হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু পাঁচের পাঠশালা। আজকের ক্লাসে আমরা দেখব জলের ব্যতিক্রান্ত প্রসারণ কী, জলের ঘনত্বের সাথে উষ্ণতার কী সম্পর্ক, বা উষ্ণতার সাথে জলের আয়তনের কী সম্পর্ক, জলের ব্যতিক্রান্ত প্রসারণটা অ্যাকচুয়ালি কী। এই পুরোটার উপর যদি তোমার কনফিউশন থাকে, আজকে ক্লাসটি তোমার জন্য। দেখো, প্রথমে আমরা দেখব জলের ব্যতিক্রান্ত প্রসারণ কী, তারপর উষ্ণতার সাথে আয়তনের সম্পর্ক, আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক, উষ্ণতার সাথে ঘনত্বের সম্পর্ক, পুরোটা আজকে দেখব। কার সাথে কার সরল সম্পর্ক, কার ব্যস্ত সম্পর্ক। শীত প্রধান দেশে এই যে আমরা দেখতে পাই ওপরের দিকে বরফ থাকে, নিচে মাছেরা ঘুরে বেড়ায় বা মাছেরা বেঁচে থাকে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যায়। এটা কিভাবে হয় পুরোটা দেখব। এইখান থেকে কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে বিভিন্নবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়। দেখো, প্রথমে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে জল যে আছে, জলের ব্যতিক্রান্ত প্রসারণ ব্যাপারটা যে আছে সেটা অ্যাকচুয়ালি কী। প্রথম কথা বোঝো, আমরা জানি জলের আপেক্ষিক গুরুত্ব সর্বাধিক হয়। জলের আপেক্ষিক গুরুত্বর ব্যাপারটা যখন আসে, তখন জলের 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কথা বলা হয়। এটা তোমরা জানো যে জলের যখনই আপেক্ষিক গুরুত্বের ব্যাপারটা আসবে, তখনই আমাদের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কথা বলা হয়। কেন? কারণ এই উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এই জায়গাটা বোঝো, এই উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। সর্বাধিক হয় মানে কি? মানে জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যতটা হয়, সেই মুহূর্তে জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। 0 ডিগ্রিতেও তার থেকে কম হয়, বা ওদিকে 2, 4, 10 করে বাড়ালেও কম হবে। এখানেই জলের ঘনত্ব সর্বাধিক হয়। আর যখন আমরা জলের আপেক্ষিক গুরুত্বের কথা বলবো, তখন এই 4 ডিগ্রি উষ্ণতার কথাই ধরা হয়। কেন ধরা হয়? কারণ এই মুহূর্তে জল সবচাইতে ঘন অবস্থায় থাকে। বোঝা গেল? তাহলে জলের যখনই আপেক্ষিক গুরুত্বের কথা আসবে, তখনই কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের কথা বলা হবে? 4 ডিগ্রি। তোমরা পড়েছো। কেন পড়েছো? কেন মনে আছে তোমাদের? কারণ এখানে বলা থাকে যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক হয়। এবার দেখো, তাহলে ব্যতিক্রান্ত প্রসারণটা কি? আমরা জানি জলের যে উষ্ণতা আছে, ব্যাপারটা বোঝো, উষ্ণতা আছে, উষ্ণতার সাথে এই যে ঘনত্বের যে সম্পর্কটা, এগুলো আগে বুঝতে হবে তোমাকে। উষ্ণতার সাথে ঘনত্বের কী সম্পর্ক, তারপরে আমি আস্তে আস্তে ব্যতিক্রান্ত প্রসারণটা বলছি। জলের নির্দিষ্ট একটা প্রিন্সিপাল আছে। কি প্রিন্সিপাল বলো দেখি? উষ্ণতা যদি বৃদ্ধি পায়, তার আয়তনে কী হবে? বৃদ্ধি পাবে। কি বললাম? উষ্ণতার সাথে আয়তনের কি সম্পর্ক আছে? আয়তনের কি সম্পর্ক আছে? নাকি সরল সম্পর্ক? কি সম্পর্ক? সরল। ব্যাপারটা বুঝো, উষ্ণতা যত বাড়বে, আয়তন জলের তত বাড়বে। ঠিক তেমনি উষ্ণতা যত কমবে, আয়তন তত কী হবে? কমবে। ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু তোমাকে বুঝতে হবে যে সিনারিওটা কীরকম হয়। ধরো উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয়তনও ক্রমাগত কী হবে? বৃদ্ধি পাবে। বোঝা গেল? এইবার কথা হচ্ছে, এই জায়গাটা মেইনলি জলের বা অন্যান্য তরলের ক্ষেত্রেও এটা হয়। কিন্তু এই জায়গাতে যদি বুঝি আমি যে উষ্ণতার সাথে আয়তনের কি সম্পর্ক, এইটা আমি বলবো সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক? কারণ উষ্ণতা যত বাড়বে, আয়তন তত বাড়বে। উষ্ণতা যত কমবে, আয়তন তত কমবে। ক্লিয়ার? এবার দেখো, উষ্ণতার সাথে ঘনত্বের কি সম্পর্ক? উষ্ণতার সাথে ঘনত্বের নর্মালি আমাদের ব্যস্ত সম্পর্ক হয়। কারণ উষ্ণতা যত বৃদ্ধি পায়, ঘনত্ব তত কমতে থাকে। এই ক্ষেত্রে কি সম্পর্ক হয়? এটার ব্যস্ত সম্পর্ক হয়। এটা তোমাকে মনে রাখতে হবে যে উষ্ণতার সাথে ঘনত্বের কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক। এটা আমি পরবর্তীতে ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের প্রপারলি আমি বোঝাবো। জাস্ট একটু বোঝো। কারণ কি হয়, জলের 4 ডিগ্রি সেলসিয়াস ঘনত্ব বেশি হয়। এবার জলকে তুমি 4 থেকে আস্তে আস্তে 10 ডিগ্রির দিকে নিয়ে যাচ্ছ, তাহলে জলের টেম্পারেচার আস্তে আস্তে করে বাড়ছে। তো যখন টেম্পারেচার বাড়ছে, জলের আয়তনও কী হবে? বাড়বে। কারণ এই যে বলেছি, উষ্ণতার সাথে আয়তনের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তো আয়তন যদি বাড়ে, ঘনত্ব কী হবে? কমবে। বোঝা গেল? তাহলে উষ্ণতার সাথে ঘনত্বের কী সম্পর্ক? সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবার আয়তনের সাথে ঘনত্বের কী সম্পর্ক? আয়তনের সাথে ঘনত্বের আছে সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। কেন ভাই সরল সম্পর্ক? আয়তন যদি বাড়ে, এটা সরল সম্পর্ক না, ব্যস্ত সম্পর্ক হবে। হ্যাঁ, এটা কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক হবে। আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিল। আয়তন যদি জলের বাড়ে, তাহলে ঘনত্ব কী হবে? কমবে। আর আয়তন যদি কমে, ঘনত্ব কী হবে? বাড়বে। এটা কীভাবে বুঝবো আমি? ধরো, আমরা পড়েছি যে জলকে যদি বরফে তৈরি করা হয়, বরফে তৈরি করলে তার আয়তন বৃদ্ধি পায়। তার মানে কি, জলের আয়তন যখনই বাড়বে, ওর ঘনত্ব কী হবে? কমে যাবে। কেন কমে যাবে? কারণ সেই জলটা কি হচ্ছে? পাতলা হয়ে যাচ্ছে। ধরো তুমি চায়ের জন্য জল বসিয়েছো,
এবার টেম্পারেচার যত দিচ্ছ দেখবে একটা সময় জলটা ফুলে ফেপে ওঠে, তাহলে জলটার কী বৃদ্ধি পায় বলো? আয়তন বৃদ্ধি পায়। আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব কী হয়? কমে যায়। আবার যদি হিটটা কমিয়ে দাও দেখবে জলটা আপনার থেকে নেমে যাবে, নর্মাল ঘনত্বে চলে আসবে। তাহলে আমরা কি বুঝলাম? উষ্ণতার সাথে আয়তনের কী সম্পর্ক আছে? উষ্ণতার সাথে আয়তনের আমরা দেখতে পেলাম সরল সম্পর্ক। উষ্ণতা যদি বাড়ে আয়তন বাড়বে, উষ্ণতা কমলে আয়তন কমবে। ঠিক তেমনি উষ্ণতার সাথে ঘনত্বের কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। উষ্ণতা বাড়লে দেখো যে এই সম্পর্কগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে একটু কারেন্টের সমস্যা হয়, যার জন্য ভিডিওর মাঝে মাঝেই কিন্তু কারেন্ট চলে যায়, একটু কম্প্রোমাইজ তোমাদের করতে হবে। তো এই জায়গাগুলো একটু বুঝবে, এই সম্পর্কগুলো তোমাকে আগে মুখস্থ করতে হবে, এই সম্পর্কগুলো তোমাকে আগে উদাহরণ সহকারে বুঝতে হবে। এইবার কথা হচ্ছে ব্যতিক্রান্ত প্রসারণটা কী? ব্যতিক্রান্ত প্রসারণ এমন একটা ব্যাপার যে জলের সাথে আমরা দেখি উষ্ণতার সাথে আয়তনের কী সম্পর্ক? সরল সম্পর্ক। উষ্ণতা যত বাড়ছে আয়তন তত বাড়বে। কিন্তু এই ঘটনাটা 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি, ধরো আমি একটা জলের টেম্পারেচার এরকম করাচ্ছি, 10 ডিগ্রি পর্যন্ত নিয়ে যাচ্ছি, ক্রমাগত বৃদ্ধি করছি। তাহলে 0 থেকে আস্তে আস্তে 10, 4, 10 করে উষ্ণতা যদি বাড়ে তাহলে আয়তন কি হবে? বাড়বে। কিন্তু বাস্তবে এর ঠিক উল্টোটা হয়। উল্টোটা কেমন হয়? আমরা 0 থেকে 4 ডিগ্রিতে গেলে আমাদের আয়তন কি হয়ে যায় বলো তো? কমে যায়। প্রথমে কমে যাবে, তারপর নর্মালভাবে বাড়বে। এই যে ব্যাপারটা, এইটাকেই বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ কি? নর্মালি টেম্পারেচার 0 থেকে 4, 5, 6 করে 10 পর্যন্ত বা ওদিকে যত বাড়াবো জলের আয়তন তত বাড়বে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রিতে নিয়ে গেলে জলের আয়তন প্রথমের দিকে কমবে, তারপর নর্মালি বাড়বে। এই যে প্রথমের দিকে টেম্পারেচার কমে তারপর যে বাড়বে, মানে এরকম একটা ডায়াগ্রাম সৃষ্টি হবে, এইটাকেই বলছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। মানে নর্মাল যে রুলস আছে সেটাকে সে ভাঙবে, ভাঙার পর নতুন তার মানে এই যে কার্যপ্রণালী তারপর সৃষ্টি হবে। বোঝা গেল? চলো এটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখি। দেখো এই যে ডায়াগ্রামগুলো, এগুলো বিভিন্ন বইয়ে তোমরা দেখতে হবে। এবার এই ডায়াগ্রামগুলো থেকে আমরা দু একটা জিনিস বুঝবো। প্রথম কথা বোঝো যে এই দিকে দেওয়া আছে জলের আয়তন। কী দেওয়া আছে? আয়তন। এইদিকে উষ্ণতা। উষ্ণতা ক্রমাগত যখন বাড়বে, এটা কি আয়তনের ডায়াগ্রাম। এবার ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে জলের একটা কী আছে? আয়তন এখানে আছে। এবার আমরা জানি কি জলের আয়তন ক্রমাগত কী হওয়া উচিত? উষ্ণতা বাড়ার সাথে সাথে ক্রমাগত বৃদ্ধি হওয়া উচিত, মানে এইরকম হওয়া উচিত, এরকমভাবে আয়তনটা বাড়বে। কিন্তু এরকম স্টেট বাড়তে পারছে না, কারণ জলের আমরা দেখি যখনই 4 ডিগ্রি সেলসিয়াসে আসবে জলের একটা ব্যতিক্রান্ত প্রসারণ ঘটবে। এটা কি? কারণ 4 ডিগ্রিতে জলের ঘনত্ব সর্বাধিক। এবার টেম্পারেচার যত আস্তে আস্তে বাড়ছে, তুমি লক্ষ্য করবে টেম্পারেচার যত বাড়বে ওর আয়তন প্রথমের দিকে কমবে, কমার পর এখান থেকে আবার আস্তে 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 বৃদ্ধি পাবে। এই যে ব্যাপারটা, যেটা সোজা স্টেট যাওয়া উচিত ছিল কিন্তু প্রথমে কমলো তারপরে বাড়লো, এইটাকেই বলছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। বোঝা গেল? নর্মাল টেম্পারেচার যদি দেখো, এটা ধরো আয়তন, এটা উষ্ণতা। তো এবার ক্ষেত্রে যত ধরো এটা 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটা 4 ডিগ্রি সেলসিয়াস, এটা 2, এটা মনে করো 4, এটা 6, এটা 8, এমনি করে। তো নর্মাল যে ডায়াগ্রামটা হওয়া উচিত, ধরো আয়তন প্রথমে এখানে আছে 0 ডিগ্রিতে, ক্রমাগত বাড়া উচিত। আমরা যেটা পড়েছি যে উষ্ণতার সাথে আয়তনের সরল সম্পর্ক, তাহলে উষ্ণতা যত বাড়বে আয়তন তত কীভাবে বাড়বে। কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা হয় না। সিনারিওটা কেমন হয়? সিনারিওটা হয় প্রথমে এখান থেকে 4-এর দিকে কমবে, কমার পর তারপরে বাড়বে। এই যে সিনারিওটার চেঞ্জ হচ্ছে, এখান থেকে এখানে আসছে, এইটাকেই বলা হয় ব্যতিক্রান্ত প্রসারণ। ব্যতিক্রান্ত প্রসারণ। ব্যতিক্রান্ত প্রসারণ কেন হচ্ছে এখানে? কারণ জলের সাধারণ ধর্মই হচ্ছে এটা যে 4 ডিগ্রিতে সবচেয়ে বেশি ঘনত্ব হবে। তাহলে 4 ডিগ্রি থেকে যখন কম টেম্পারেচার থাকবে তখনও ঘনত্ব কম থাকবে, এখানে বেশি হবে, তারপর আবার বাড়বে। তাহলে যখন এখানে ঘনত্ব সবচেয়ে বেশি হবে তাহলে আয়তন সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে থাকবে। বোঝা গেল? এই পয়েন্টটাকে বলছি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবার দেখো এই ডায়াগ্রামটা যে আছে, এখান থেকে কি শিখতে পাচ্ছি আমরা? এখান থেকে এটা দেওয়া আছে আমাদের জলের ঘনত্ব, এটা উষ্ণতা। আমি তোমাদের কি পড়িয়েছি? যে উষ্ণতার সাথে ঘনত্বের ব্যস্ত সম্পর্ক। উষ্ণতা যত বাড়বে ঘনত্ব তত কমবে। তো এই ক্ষেত্রে এটা হওয়া উচিত ছিল কীরকম? যে উষ্ণতা বাড়ছে ঘনত্ব তত কী হচ্ছে? কমছে। কমা উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল। উষ্ণতা বাড়লে ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু এই জিনিসটা হয় না। উল্টো হয় কি? উষ্ণতা যত বাড়ছে 4 ডিগ্রিতে ঘনত্ব গিয়ে সর্বাধিক হয়, তারপর এখান থেকে আস্তে 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 ঘনত্ব ডিক্রিজ হয়। মানে যেটা হওয়া উচিত ছিল এরকম, সেটা প্রথমে এখানে হচ্ছে, বাড়ছে, তারপর কমছে। এই ব্যাপারটাও কিসের জন্য হয়? জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য হয়। কারণ তুমি বোঝো, যখন জল 4 ডিগ্রিতে থাকবে ওর ঘনত্ব সর্বাধিক হবে,
তো ঘনত্ব যদি সর্বাধিক হয় তাহলে ঘনত্ব আস্তে আস্তে কী হবে, বাড়বে, এখানে সবচেয়ে বেশি ঘন হবে, তারপর ঘনত্ব কমতে থাকবে। এই ব্যাপারটাও সেম এখানে ব্যতিক্রান্ত প্রসারণ। ধরো এখানে আছে জলের ঘনত্ব, এটা ধরো 0 ডিগ্রি, এটা 4 ডিগ্রি, এটা 6 ডিগ্রি, এটা 8 ডিগ্রি। তাহলে ঘনত্ব প্রথমে কমা উচিত ছিল, টেম্পারেচার বাড়ার সাথে কিন্তু প্রথমে বাড়বে 4 ডিগ্রিতে, তারপর কমবে। এই ব্যাপারটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণটা। কেন হয়? একমাত্র জলের ঘনত্ব 4 ডিগ্রিতে সবচেয়ে বেশি, সেই জন্য হয়। দেখো এবার এখান থেকে আমি 2-একটা পয়েন্ট তোমাদের লিখাচ্ছি যে আমাদের কি কি এখান থেকে বুঝতে হবে। এই ব্যাপারটা একটু বুঝবে তোমরা, হ্যাঁ, যেখান থেকে আমাদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেখো আমি ধরছি আগে 4 ডিগ্রি সেলসিয়াসের জল, 4 ডিগ্রি সেলসিয়াসের জল। এখানে কি হবে, জলের ঘনত্ব কি হবে বলো দেখি, ঘনত্ব কি হবে, আয়তন কি হবে, আয়তন কি হবে, আর এই দুটোর একটু পার্থক্য বোঝো। তাহলে উষ্ণতা 4 ডিগ্রি থাকলে ঘনত্ব সর্বাধিক হবে, এখানে জলের ঘনত্ব সর্বাধিক হবে। আয়তন কি হবে, সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হবে। এখানে জলের আয়তন সবচাইতে কম হবে। এই দুটো জায়গা তোমাকে একটু মাথায় রাখতে হবে। জল যখন 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকবে তখন তার ঘনত্ব সবচেয়ে বেশি হবে, সর্বাধিক হবে, হাইয়েস্ট। 0 বলো মাইনাস বলো, এই তখন তো বরফই হয়ে যাবে। আর আয়তন সর্বনিম্ন হবে কোথায় বলো তো, 4 ডিগ্রি সেলসিয়াসে তার আয়তন সর্বনিম্ন। কারণ কি, ঘনত্ব যখন কোনো বস্তু সবচেয়ে বেশি হবে আয়তন সবথেকে কম হবে। বোঝা গেছে ব্যাপারটা? এই জিনিসটা একটু তোমাকে বুঝতে হবে। তারপরে দেখো আমরা যেই জায়গাটা পড়বো আজকে, মেইন বিষয় আমাদের, যে শীত প্রধান দেশে আমরা দেখতে পাই যে জলতলের নিচের দিকেও মাছেরা স্বাভাবিক তাদের জীবনযাত্রা করতে পারে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা যাপন করে, আর ওপরের দিকে থাকে বরফ থাকে। এই ব্যাপারটা কেন হয়, এই ব্যাপারটা কেন হয় এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। ধরো কোনো একটা জায়গাতে টেম্পারেচার আগে বেশি ছিল, এবার আস্তে আস্তে শীত আসছে। তো শীত যখন আসবে, ধরো প্রথমের দিকে আগে 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, তারপর 10 ডিগ্রি সেলসিয়াস হবে, তারপর মনে করো 5 ডিগ্রি হবে, তারপরে 4 ডিগ্রি সেলসিয়াস হবে। এই ক্রমান্বয়ে টেম্পারেচার কমবে। এবার হয় কি, জলতলের নিচের দিকে যে অংশটা আছে, নিচের দিকের অংশ ধরো 10 ডিগ্রি আছে, তো আস্তে আস্তে রিডিউস হয়ে কোথায় আসবে, 4-এ আসবে। এবার এই ব্যাপারটা হয় কি, জলের যে নিচের দিকের অংশগুলো আছে, নিচের দিকে টেম্পারেচার ধরো 10 ডিগ্রি আছে, এইবার বাতাসের মানে টেম্পারেচার কমা মানে কিসের টেম্পারেচার কমা, বাতাসের। এবার ওপর দিয়ে বাতাস বইছে, ওপরের দিকে যখন বাতাস বইবে তখন কী হবে, কী বল দেখি, ওপরের দিকে যখন বাতাস বইবে তখন টেম্পারেচার কী হবে, কমবে। তো ওপরের টেম্পারেচার যখন কমবে, এই বাতাসের সংস্পর্শে যে বায়ুটা জলটা আসবে এর টেম্পারেচার কমবে, আর এই দিকে টেম্পারেচার কিন্তু বেশি থাকবে। ধরো এই দিকে টেম্পারেচার থাকবে 10 আর এইদিকে টেম্পারেচার হয়ে গেল মনে করো 5। এই ক্ষেত্রে কী হবে বলো দেখি, এই ক্ষেত্রে পরিচলন স্রোতের সৃষ্টি হবে। এই ভারী হালকা যে ভারী জলটা আছে, যেটা উষ্ণ জল, সেটা উপরের দিকে চলে যাবে, আর এই যে শীতল জল সেটা কোন দিকে আসবে, নিচের দিকে আসবে। এখানে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হবে। পরিচলন স্রোতটা কীরকম, এটা টেম্পারেচার বেশি, তাহলে এই জলের ঘনত্ব কী আছে, কম, তাহলে ঘনত্ব কম ঘনত্বের জল উপরে যাবে, আর এটা টেম্পারেচার কমে গেছে তাহলে বেশি ঘনত্বের জল নিচে আসবে। আর এই প্রক্রিয়াটা বারংবার হতে থাকবে, মানে এটা নিচের দিকে আসবে, এটা উপরের দিকে যাবে। কখন পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত জলের তাপমাত্রা 4 ডিগ্রিতে না আসছে। যখন এই 4 ডিগ্রিতে আসলো এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, এই প্রক্রিয়াটা একরকম বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে সেটাও বলছি। দেখো, কারণ যখনই 4 ডিগ্রিতে জল আসলো তখন ওপরের অংশটা কী হয়ে যাবে, ওপরের অংশ টেম্পারেচারটা কী হবে, 4 ডিগ্রিতে জলের ঘনত্ব কী সর্বাধিক। কারণ এই যে জলটা, এই জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়ে গেল। এবার ঘনত্ব যখন সবচেয়ে বেশি হয়ে যাবে, এই জলটা তো ভারী জল না, তাহলে ভারী জল কি ওপরের দিকে উঠবে, উঠবে না। ব্যাপারটা বোঝো। 4 ডিগ্রিতে আসলে কি হবে, 4 ডিগ্রিতে আসলে এই জলটা কী হবে, ভারী হয়ে যাবে। ভারী জলটা কি ওপরের দিকে উঠবে না, উঠবে না। এইবার সিনারিওটা তোমার কেমন হবে, এইবার হবে কি, বাতাস তো ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসছে বা -2 ডিগ্রিতে চলে আসছে, তাহলে ওপরের যে বাতাসটা আছে, ওপরের বাতাসের সংস্পর্শে ওপরের বায়ুটা কি, জলটা ঠান্ডা হবে, আর এই জলটা ঠান্ডা হয়ে এই জলটা কী সৃষ্টি হবে বলতো, বরফ সৃষ্টি করবে। এবার কথা হচ্ছে, বরফ হচ্ছে তাপের কুপরিবাহী, বরফ তাপের কুপরিবাহী। তাহলে এই যে বরফটা আছে এটা নিচের দিকে কি তাপ পরিবহন করতে পারবে, যে তাপ টেম্পারেচার কমছে ও নিচের দিকেও টেম্পারেচার রিডিউস করবে, করতে পারবে না। এই জন্য নিচের দিকে টেম্পারেচার 4 ডিগ্রি রয়েই যাবে, আর ওপরের দিকে বরফটা আস্তে আস্তে যত শীত পড়বে তত পুরু হতে থাকবে। আর 2 নম্বর পয়েন্ট আমরা কি জানি, যে বরফের থেকে জলের ঘনত্ব কম, তো বরফ জলের উপর ভাসবে,
তো যখন বরফ জলের উপরে ভাসবে তখন এটা ওপরের দিকে ভাসতেই থাকবে আর নিচের দিকে জলের টেম্পারেচার 4 ডিগ্রি রয়েই যাবে। কারণ কি, এই যে বললাম যে এখানে টেম্পারেচার বেশি হচ্ছে, শীতল উষ্ণ হচ্ছে জলটা, উষ্ণ মানে টেম্পারেচার বেশি, উষ্ণ এটা কি শীতল, তাহলে উষ্ণ জল কি হালকা, ঘনত্ব কম, ওপরের দিকে চলে যাচ্ছে। কিন্তু 4 ডিগ্রিতে গিয়ে ব্যাপারটা হবেই না, কারণ 4 ডিগ্রিতে জলের ঘনত্ব সবচেয়ে হাইয়েস্ট হয়ে গেল, ভারী হয়ে গেল জলটা, সবচেয়ে ভারী। তো নিচের জলটা যখন ভারী হয়ে গেলো, ওপরের জলটা কী হলো, হালকা। তো হালকা জল কি ওপরে থাকবে, ভারী জল নিচে থাকবে। এই পরিচালন স্রোতটা একটা সময় এসে বন্ধ হয়ে যাবে। তো পরিচালন স্রোত যখনই বন্ধ হবে তখনই ওপরের জলটা আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাবে আর নিচের জল সেরকমই থাকবে। শীতকাল সারা শীত চলে যাবে, বরফ মাছেরা নিচেরা বেঁচেই থাকবে আর ওপরের দিকে আস্তে আস্তে বরফ হতে থাকবে। তাহলে বোঝা গেল তোমাদের ব্যতিক্রান্ত প্রসারণটা কী, জলের ব্যতিক্রান্ত প্রসারণটা কী, এটার মাধ্যমে কি কি হয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। প্রপারলি তুমি যদি এই জিনিসগুলো প্রথম থেকে দেখো, যা যা বললাম আমি, প্রথম সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্কগুলো বুঝবে। তারপর তুমি দেখবে যে এই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কথা কেন বলা হচ্ছে। তারপর এই ডায়াগ্রামগুলো ভালো করে দেখো যে আমাদের আয়তনের সাথে উষ্ণতার কী সম্পর্ক, ঘনত্বের সাথে উষ্ণতার কী সম্পর্ক। তারপরে তুমি এই জায়গাটা ভালো করে অনুধাবন করো এবং শেষে এই পয়েন্টটা একটু ভালো করে বোঝো যে আমি কী বলতে চাচ্ছি। শীতপ্রধান দেশে টেম্পারেচার যখন কমে তখন এখানে কী স্রোতের সৃষ্টি হয় আর এই স্রোতটা কখন থেমে যাচ্ছে, একটু প্রপারলি ভালো করে ক্লাসটা দেখো, তুমি প্রপারলি বুঝতে হবে। আর জিএনএম এনএমের ফিজিক্স কেমিস্ট্রির পুরো ক্লাস কিন্তু আমি পরপর তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে। তোমরা সামনে কোন ক্লাসটা আগে যাচ্ছ সেটা কমেন্ট করে জানাও, বোঝা গেল। আর আমাদের কিন্তু অলরেডি বায়োলজি বা অন্যান্য জিকে, ইংলিশ সমস্ত ক্লাস জেনুয়ে শুরু হয়ে গেছে। তুমি যদি এবার 2025-এ জিএনএম দিতে যাচ্ছ তাহলে খুব গুরুত্বপূর্ণ হবে এই চ্যানেলটি। প্রত্যেকটা ক্লাস ইউটিউবে তোমাদের দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রিজনিং, ইংলিশ, জিকে সমস্ত কিছু ক্লাস কিন্তু দেওয়া হবে। তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে 2025-এর জিএনএমের জন্য এই চ্যানেলটি। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ক্লাসে। আর তোমরা কোন ক্লাসটি চাচ্ছ আগে কমেন্টে অবশ্যই জানাও।